হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এমআর ফিজিক্স। এমআর ফিজিক্স চ্যানেলে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা প্রত্যেককে ভালো রয়েছো এবং তোমরা জানো যে এমআর ফিজিক্স চ্যানেল তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের যে ক্লাসগুলো রেগুলারলি দিয়ে আসছে এবং তারই আজকে একটা অন্তিম পর্যায়ের একটা ক্লাস আমরা কিন্তু নিয়ে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে তোমার যে ব্যতিচার বলে যে একটা চ্যাপ্টার, তার যে ঝালর প্রস্থের যে সরণের রাশিমালা, অর্থাৎ যখন আমরা কোনো পথে কোনো পথে অর্থাৎ যখন আলোক তরঙ্গের পথে যখন আমরা কোনো কাজ ফলক বা কোনো বেদকে প্রবেশ করিয়ে দেব, তখন যে ঝালর প্রস্থের যে সরণ অর্থাৎ ঝালর প্রস্থ যে সরণ করবে তার রাশিমালা কিন্তু আমরা প্রস্তুত করব। অর্থাৎ যেটাকে আমরা বলি পাতলা পাত প্রবেশের দরুন ঝালর প্রস্থের যে সরণের রাশিমালা। তাহলে দেখো যে পাতলা পাত প্রবেশের দরুন যে ঝালর প্রস্থের যে রাশিমালা, অর্থাৎ আমরা এর আগে যে রাশিমালা করেছি অর্থাৎ কেন্দ্রীয় উজ্জ্বল পটির যে সরণ হয়নি সেই ইকুয়েশনটা আমরা কিন্তু দেখাবো। দেখো এই যে আমাদের ছবিটা দেখতে পাচ্ছ তোমরা, কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু হচ্ছে এটা। যখন আলোক রশ্মিটা যখন পি বিন্দু অর্থাৎ যখন পি পয়েন্টে যখন আলোক রশ্মিটা এই তরঙ্গমালা আর এই তরঙ্গমালা যখন মিলিত হচ্ছে, সেই পয়েন্টটা উজ্জ্বল হবে না অন্ধকার হবে তার ইকুয়েশন কিন্তু আমরা 5 নম্বর পার্টে কিন্তু পুরো আলোচনা করে এসেছি ডিটেলে। আজকে আমরা 6 নম্বর পার্টে কিন্তু বা পার্ট নাম্বার 6-এ আমরা আলোচনা করতে চলবো, যেটা আমাদের পার্ট নাম্বার 6। এই পার্ট নাম্বার 6-এ আমাদের যে আলোচনাটা হবে যে কেন্দ্রীয় উজ্জ্বল পটি অর্থাৎ যখন আলোক তরঙ্গের যে পথে যখন আমরা একটা কাজ ফলক বা একটা বেদকে যখন প্রবেশ করিয়ে দেব, তখন কেন্দ্রীয় উজ্জ্বল পটির যে সরণ হবে অর্থাৎ কেন্দ্রীয় উজ্জ্বল পটিটা এইদিকে সরবে না নিচের দিকে সরবে, বা কেন্দ্রীয় উজ্জ্বল পটি অ্যাকচুয়ালি সরণ হবে না সরণ হবে না, তার কিন্তু আমরা একটা রাশিমালা আজকে কিন্তু প্রতিষ্ঠা করব। তোমরা খুব অ্যাটেন্টিভলি ভাবে রাশিমালাটাকে দেখবে যে তোমাদের কোনো জায়গায় কনসেপ্ট থাকবে না এবং কিভাবে ম্যাথ আসবে সমস্ত কিছু কিন্তু আমি করিয়ে দেবো তোমাদের। দেখো আমরা যখন দেখলাম যে টোটাল এখান থেকে এ পয়েন্ট থেকে যখন পি পয়েন্টে যখন আলোক রশ্মি যাচ্ছে এবং বি পয়েন্ট থেকে যখন পি পয়েন্টে আলোক রশ্মি যাচ্ছে, এদের পথ কিন্তু সেম নয়। এদের পথ দূরত্ব এ থেকে পি পর্যন্ত আর বি থেকে পি পর্যন্ত পথ দূরত্ব সেম নয়, অর্থাৎ এদের পথের পার্থক্য রয়েছে। সেই পথ পার্থক্যটা কতটুকু সেটা আমাকে বার করতে হবে। এখন পথ পার্থক্যের উপরে আমাদের সেই পি পয়েন্টটা উজ্জ্বল না অনুজ্জ্বল সেটা ডিপেন্ড করবে। তাহলে দেখো আমরা যদি এখন এ থেকে পি পর্যন্ত যদি আলোকীয় পথ বিবেচনা করি, ধরো যে তুমি এই কোয়েশ্চেনটাতে তোমাকে যখন প্রমাণ আসবে তখন ধরা যাক বলে তোমাকে একটু লিখতে হবে, ভাষা না লিখতে পারলে তুমি প্রদত্ত চিত্র অনুযায়ী বলে দিবে। তুমি ধরা যাকের সময় বলবে যে ধরা যাক এ ও বি হলো দুটি সুসংগত আলোক উৎস, যেখান থেকে এ ও বি বিন্দু থেকে দুটি আলোক রশ্মি এসি ইজ ইকুয়াল টু বিসি অর্থাৎ তারা সমান দশা এবং সমান পথ পার্থক্য নিয়ে সি বিন্দুতে মিলিত হয়েছে, ফলে সি বিন্দুটি হচ্ছে কেন্দ্রীয় চরম বিন্দু। তাহলে সি বিন্দুটি হলো কি তাহলে কেন্দ্রীয় চরম বিন্দু। এখন অপর একটি রশ্মি বলছে এ থেকে পি বিন্দু এবং বি থেকে পি বিন্দু যেতে গিয়ে তাদের কিন্তু পথ পার্থক্য সেম নেই, অর্থাৎ তাদের পথের পার্থক্য রয়েছে। তাহলে কতটুকু পথ পার্থক্য, তাহলে বিপি থেকে তোমাকে এপি পর্যন্ত বাদ দিতে হবে, অর্থাৎ এ থেকে পি পর্যন্ত যে আলোকীয় পথ সেটুকু বাদ দিতে হবে। তোমাকে জানতে হবে এখন আলোকীয় পথ জিনিসটা কি। ওরা বলছে যে কোনো একটা আলোক রশ্মি কোনো একটা নির্দিষ্ট মাধ্যমের মধ্য দিয়ে বা এক বা একাধিক মাধ্যমের মধ্য দিয়ে যে পথে গমন করে সেটাকে বলা হয় আলোকীয় পথ। আমরা দেখতে পাচ্ছি এ থেকে যখন আলোক রশ্মি পি বিন্দুতে পৌঁছাচ্ছে তখন তার মিডিলে একটা টি বেদের কাজ ফলককে প্রবেশ করানো রয়েছে, টি বেদের কাজ ফলককে প্রবেশ করানো রয়েছে। তার মানে কি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যেতে গিয়ে আলোক রশ্মি দুটো মাধ্যমের মধ্য দিয়ে যাচ্ছে। টোটাল এপি থেকে টি বেদটুকু বাদ দিয়ে মানে এইটুকু বাদ দিয়ে বায়ু মাধ্যমের মধ্য দিয়ে যাচ্ছে, আর বাকি টি বেদের মধ্য দিয়ে অর্থাৎ বাকি আলোক রশ্মি টি বেদের মধ্য দিয়ে টি বেদের যে কাজ ফলক তার মধ্য দিয়ে যাচ্ছে। তাহলে আলোকীয় পথের সংজ্ঞাটা তোমরা শিখলাম যে কোনো একটা আলোক রশ্মি কোনো একটা নির্দিষ্ট মাধ্যম বা একাধিক মাধ্যমের মধ্য দিয়ে যে পথে গমন করে সেটাকে বলা হয় আলোকীয় পথ। আলোকীয় পথ বের করার সূত্র কি? আলোকীয় পথ বের করার সূত্র হচ্ছে মিউডি, মানে যে মাধ্যমের মধ্য দিয়ে কত দূরত্ব যাচ্ছে সেটা ইনটু ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক। তাহলে এ থেকে পি পর্যন্ত আলোকীয় পথ কত, তাহলে এ থেকে পি পর্যন্ত আলোকীয় পথ, তাহলে আমি বলতে পারছি যে এপি থেকে টি টুকু বাদ, টোটাল এপি থেকে টি টুকু বাদ যেটুকু টিকবে সেইটুকু যাচ্ছে কি বায়ু মাধ্যমের মধ্য দিয়ে, এইটুকু আর এইটুকু হচ্ছে এপি মাইনাস টি, এইটুকু বায়ু মাধ্যমের মধ্য দিয়ে যাচ্ছে। এবং টি পথ অর্থাৎ এই বেধের মধ্য দিয়ে অর্থাৎ এইটুকু যাচ্ছে কাঁচের মধ্য দিয়ে, কার মধ্য দিয়ে যাচ্ছে কাঁচ, এবং কাঁচের প্রতিসরাঙ্ক কত মিউ। তাহলে আমরা জানি টোটাল এ থেকে পি পর্যন্ত আলোকীয় পথ বলতে আমরা আলোকীয় পথ বের করার সূত্র হচ্ছে কি মিউডি, মানে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক ইনটু
কত দূরত্ব যাচ্ছে একটা নির্দিষ্ট মাধ্যমের মধ্যে দিয়ে, একটা মাধ্যমের মধ্যে দিয়ে কতটুকু দূরত্ব গেল ইনটু ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক, এটা চালাবে পথ। তাহলে টোটাল এ থেকে পি বিন্দু পর্যন্ত যেতে গিয়ে আলো দুটো মাধ্যমের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা হচ্ছে বায়ু মাধ্যম আর একটা হচ্ছে কাঁচ মাধ্যম। তাহলে বায়ু মাধ্যমের জন্য পথ কতটুকু এবং কাঁচ মাধ্যমের জন্য পথ কতটুকু, টোটাল মিউ ডি এর সূত্রে বসে আমরা পেলাম এপি মাইনাস টি ইন্টু 1 বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক প্লাস টি ইন্টু কাঁচ মাধ্যমের প্রতিসরাঙ্ক ধরেছি কত মিউ। তাহলে এপি মাইনাস টি প্লাস এটুকু আমরা ক্যালকুলেশন করলাম, তাহলে এপি প্লাস টি মিউ মাইনাস টি, এখান থেকে এটুকু পেলাম। তাহলে অতএব এখন আমরা যদি দেখতে চাই যে এ পি বিন্দুতে ছিদ্র দুটি থেকে আসা আলোর যে পথ পার্থক্য, তাহলে পথ পার্থক্য কত হয়? তাহলে পথ পার্থক্য তো আমরা জানি বিপি মাইনাস এপি, এইটুকু তো আমাদের পথ পার্থক্য। তাহলে তুমি দেখো যে অতএব পথ পার্থক্য তাহলে তুমি দেখতে পাবে ডেল ইজ ইকুয়ালস টু পথ পার্থক্যটা কত, বিপি থেকে কতটুকু বাদ দিতে হবে তোমাকে, এ থেকে পি বিন্দু পর্যন্ত, এ থেকে পি বিন্দু পর্যন্ত আলোকীয় পথ, বিন্দু পর্যন্ত আলোকীয় পথ, এইটুকু যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে তুমি পথ পার্থক্য পাবে। মানে টোটাল বিপি থেকে এইটুকু বাদ দিতে হবে, তাহলে তুমি টোটাল এই দুটো রশ্মির মধ্যে পথের ডিফারেন্সটুকু তুমি বুঝতে পারবে। এখন বিপি থেকে এপি আলোকীয় পথটুকু বাদ দেবো, আলোকীয় পথটুকু বাদ দিতে গিয়ে আমাদের কতটুকু পেয়েছি, এপি প্লাস টি ইন্টু মিউ মাইনাস 1। তাহলে আমি লিখতে পারি বিপি, তাহলে বিপি মাইনাস যখনই পাবে তখন তোমাকে এপি মাইনাস নিলে ব্র্যাকেট দিয়ে ঘিরে দেবে, ক্যালকুলেশনের সুবিধা হবে, প্লাস টি ইন্টু মিউ মাইনাস 1, আলোকীয় পথটুকু বাদ দাও। তাহলে বিপি মাইনাস এপি প্লাস মাইনাসে মাইনাস টি ইন্টু মিউ মাইনাস 1। তাহলে এই বিপি মাইনাস এপির মানটুকু কিন্তু আমরা আমাদের যে 5 নম্বর ভিডিও, সেই ভিডিওতে বা সেই ক্লাসে কিন্তু আমরা আলোচনা করে এসেছি। এই বিপি মাইনাস এপি যে পথ পার্থক্যটুকু, এই বিপি মাইনাস এপি এর মানটুকু কিন্তু আমরা পেয়েছি 2x ডি বাই তাহলে কত ক্যাপিটাল ডি। তাহলে মানটুকু বসিয়ে দাও, তাহলে 2x ডি বাই ক্যাপিটাল ডি মাইনাস তাহলে কত হচ্ছে বলো তো, টি ইন্টু মিউ মাইনাস 1 ডেল ইজ ইকুয়াল টু, এটা আমরা কিন্তু পেলাম পথ পার্থক্য। অর্থাৎ টোটাল যে বিপি এবং এপির মধ্যে যে পথ ডিসট্যান্স সেটুকু আমরা পেলাম। এখন যদি এই এক্সটা কার মধ্যে দূরত্ব আছে, দেখো তো পি থেকে কেন্দ্রীয় চরম বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে এক্স। এখন যদি এক্সটা এনতম বিন্দুর দূরত্ব হয়, যদি এনতম বিন্দুর দূরত্ব হয়, তাহলে অতএব যদি এনতম বিন্দুর ক্ষেত্রে এন উজ্জ্বল বিন্দু থেকে এনতম বিন্দুর দূরত্ব, যদি পি বিন্দুটি কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু থেকে এনতম বিন্দু হয়, যদি পি বিন্দুটি কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু থেকে এনতম বিন্দু হয়, তবে দূরত্বটা কত হবে, তাহলে দূরত্ব সমান তাহলে কত হচ্ছে এক্স এন। তাহলে অতএব ডেল ইজ ইকুয়ালস টু 2 ইন্টু এক্স এন ইন্টু ডি ডিভাইডেড বাই ক্যাপিটাল ডি মাইনাস টি ইন্টু মিউ মাইনাস 1, এটা আমরা পেলাম। তাহলে যদি এনতম বিন্দু হয় তাহলে তার ক্ষেত্রে পথ পার্থক্য সেটা আমরা পেলাম কত, 2xn ইন্টু ডি বাই ক্যাপিটাল ডি মাইনাস টি ইন্টু মিউ মাইনাস 1। এখন যদি এই এনতম বিন্দুটি অর্থাৎ পি বিন্দুটি যদি এনতম বিন্দু হয়, তাহলে কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু থেকে তার দূরত্ব হচ্ছে এক্সএন। এখন যদি ওই এক্সএন দূরত্বে পি বিন্দুটা যদি উজ্জ্বল হয়, তাহলে উজ্জ্বলের শর্তের সাথে সমান করব। তাহলে উজ্জ্বল বিন্দু হলে তার পথ পার্থক্যের ইকুয়েশন আমরা কত জানি, যে উজ্জ্বল বিন্দু হলে ডেল সমান পথ পার্থক্য কত, পথ পার্থক্যটা হচ্ছে আমাদের 2n ইন্টু ল্যামডা বাই 2, এটা আমরা জানি। আর আমরা নর্মালি দেখলাম যে এই কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু থেকে
এনতম বিন্দু অর্থাৎ এক্সএন দূরত্বে এনতম বিন্দুর যে পথ পার্থক্য সেটা হচ্ছে ডেল ইজ ইকুয়াল টু এত। এখন যদি সেই উজ্জ্বল বিন্দু হয়, সেটা যদি উজ্জ্বল বিন্দু হয় তাহলে উজ্জ্বল বিন্দুর পথ পার্থক্যের সাথে কি সমান হবে? আমরা যদি এই পথ পার্থক্যটাকে যদি উজ্জ্বল বিন্দুর পথ পার্থক্যের সাথে সমান করি তাহলে এটা পথ পার্থক্য যদি সমান করি তাহলে উজ্জ্বল বিন্দুর শর্ত হলো। যদি এই পথ পার্থক্যটাকে যদি আমি অন্ধকার বিন্দুর পথ পার্থক্য ডেল ইজ ইকুয়াল টু 2n-1 ইন্টু λ/2 এর সাথে শর্ত সমান করি তাহলে সেই পি বিন্দুটা কি হবে? তাহলে অন্ধকার বিন্দু। এখন আমরা দেখতে পেলাম কেন্দ্রীয় চরম বিন্দু থেকে xn দূরত্বে xn দূরত্বে পি বিন্দুটা রয়েছে। এই পি বিন্দুটার যে পথ পার্থক্য সেটা ডেল ইজ ইকুয়াল টু 2xn ইন্টু ডি বাই ক্যাপিটাল ডি মাইনাস টি ইন্টু মিউ মাইনাস 1। এটুকু হচ্ছে আমার রাশিমালা। এখন আমি যদি দেখতে চাই যে এই রাশিমালাটাতে ওই পি বিন্দুটা যদি উজ্জ্বল হয়, যদি ওই পি বিন্দুটা উজ্জ্বল বিন্দু হয় তাহলে উজ্জ্বল বিন্দু হলে উজ্জ্বলের পথ পার্থক্যের সাথে শর্তানুসারে সমান করব, আর যদি অন্ধকার হয় তাহলে অন্ধকারের পথ পার্থক্যের সাথে সমান করব। আমরা ধরে নিচ্ছি সেটা উজ্জ্বল বিন্দু, তাহলে শর্তানুসারে আমি লিখতে পারি, শর্তানুসারে তুমি দেখো তাহলে 2xn ইন্টু ডি বাই ক্যাপিটাল ডি মাইনাস টি ইন্টু মিউ মাইনাস 1 ইকুয়ালস টু তাহলে কত 2n ইন্টু λ/2, 2 কেটে গেল ইকুয়ালস টু কত হচ্ছে n λ। তাহলে এখান থেকে তুমি দেখো 2xn ইন্টু ডি বাই ক্যাপিটাল ডি এটা তাহলে কোন? আমি ধরে নিয়েছি এখন যে পি বিন্দুটি হচ্ছে উজ্জ্বল, তুমি অন্ধকার ধরেও কাজ করতে পারো। আমি ধরে নিয়েছি পি বিন্দুটি হচ্ছে উজ্জ্বল, তাহলে 2xn ইন্টু ডি বাই ক্যাপিটাল ডি সমানই হচ্ছে তাহলে কত n λ প্লাস টি ইন্টু তাহলে কত হচ্ছে মিউ মাইনাস 1। এটুকু আমরা ইকুয়েশনে পেলাম। তাহলে এখানে xn ইকুয়ালস টু কত? xn ইকুয়ালস টু হচ্ছে তাহলে কত d বাই 2d সমানই হচ্ছে তাহলে কত n ল্যামডা প্লাস অফ t ইন্টু মিউ মাইনাস 1। এটুকু আমরা পেলাম। তার মানে xnটা কি এখন? তাহলে xnটা হয়ে গেল কেন্দ্রীয় চরম বিন্দু থেকে n-তম উজ্জ্বল বিন্দুর দূরত্ব। এখানে নরমালি এটা n-তম উজ্জ্বল বিন্দুর দূরত্ব ধরেছিলাম পি বিন্দুটা। এখন এই পি বিন্দুটা যদি উজ্জ্বল হয় তাহলে উজ্জ্বলের শর্ত ফিল আপ করালাম, দিয়ে আমরা xn এর মান পেলাম। তখন এই xnটা হয়ে গেল কি? তাহলে কেন্দ্রীয় চরম বিন্দু থেকে n-তম উজ্জ্বল বিন্দু এর যে পথ দূরত্ব, উজ্জ্বল বিন্দুর পথ দূরত্ব n-তম উজ্জ্বল বিন্দু, তাহলে আমরা যেখানে বলতে পারি xn ইকুয়ালস টু হচ্ছে কেন্দ্রীয় চরম বিন্দু থেকে কেন্দ্রীয় চরম বিন্দু থেকে n-তম বিন্দুর পথ দূরত্ব, n-তম চরম বিন্দুর পথ দূরত্ব। তাহলে পথ দূরত্ব তোমরা এটুকু দেখতে পেলে। এখন এখানে ডিরেক্টলি এটা ছিল n-তম বিন্দুর দূরত্ব, এই যে xnটা। এখন এই xnটাকে যদি আমি উজ্জ্বল বিন্দুর শর্তে যদি বসাই তাহলে এই xnটা হয়ে যাবে n-তম উজ্জ্বল বিন্দুর দূরত্ব। যদি আমি অন্ধকার বিন্দুর শর্তে বসাই তাহলে এটা হয়ে যাবে অন্ধকার বিন্দুর দূরত্ব xnটা। এবার তুমি দেখো তাহলে xn এর মান তুমি এটা পেলে। এখন ধরে নাও আমি xnটা তাহলে কি পেলাম? কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দুর যে দূরত্ব xn, যদি আমার কাছে প্রশ্ন হচ্ছে n এর মান যদি 1 হয় তাহলে এটা হচ্ছে প্রথম উজ্জ্বল বিন্দু, যদি n এর মান 2 হয় তাহলে দ্বিতীয় উজ্জ্বল বিন্দু, যদি n এর মান 3 হয় তাহলে তৃতীয় উজ্জ্বল বিন্দু। যদি n এর মান 0 হয়, যদি n ইজ ইকুয়ালস টু 0 হয় তার মানে কি উজ্জ্বল বিন্দুটা কেন্দ্রে অবস্থান করেছে, তার মানে পি পয়েন্টটা এখানে অবস্থান করেছে। ধরে নাও পি পয়েন্ট এখানে অবস্থান করতো, তাহলে n এর মান ধরো 1, তার মানে প্রথম উজ্জ্বল বিন্দু। যদি এখানে হতো তাহলে পি এর মান 2 মানে দ্বিতীয় উজ্জ্বল বিন্দু। যদি এখানে হতো তাহলে পি এর মান 3 তৃতীয় উজ্জ্বল বিন্দু। যদি এখানে হতো তাহলে পি এর মান 4 তাহলে হচ্ছে চতুর্থ উজ্জ্বল বিন্দু। কিন্তু আমি ধরেছি পিটা কত? n-তম উজ্জ্বল বিন্দু। এখন যদি এই পি পয়েন্টটা যদি কেন্দ্রে সিতে যদি অবস্থান করে তাহলে উজ্জ্বল বিন্দুটা কিন্তু আর n1 2 3 4 কিন্তু হবে না, তার মানটা আমাদের দাঁড়িয়ে যাবে কত? যে 0। তার মানে n ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এই পি বিন্দুটি অর্থাৎ এই উজ্জ্বল বিন্দুটি সর্বদাই কোথায় অবস্থান করবে? কেন্দ্রে অবস্থান করবে। তাহলে 0 হলে পি বিন্দুটি কেন্দ্রে অবস্থান করবে, যদি কেন্দ্রে অবস্থান করে তাহলে x0 ইকুয়ালস টু কত? দেখো d বাই 2d, তাহলে n এর মান 0 হয়ে গেলে এটা 0 হয়ে গেল, তাহলে পড়ে থাকবে শুধু কত? t ইন্টু মিউ মাইনাস 1, এইটুকু পড়ে থাকবে। তাহলে এই x0টা কে? যখন n এর মান 0, x টা তো হচ্ছে আমাদের সরণ, তাহলে কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দুর সরণ।
এর আগে দেখো আমরা কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু যখন আমরা পার্ট নাম্বার 5 আমরা আলোচনা করেছি ঝালর প্রস্থের বেদের রাশিমালায় যে xn ইকুয়ালস টু হচ্ছে আমাদের কত dn ল্যামডা বাই হচ্ছে 2d। যদি n এর মান 0 হয় তাহলে x0 সমান তাহলে কত হচ্ছে d ইনটু 0 ইনটু ল্যামডা বাই 2d, তাহলে অ্যাপ্রক্সিমেটলি 0। তার মানে কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দুর কোনো সরণ হয়নি। যখন n এর মান 0 ছিল তখন কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দুর মানও কিন্তু ছিল কত 0। কিন্তু আমরা দেখতে পেলাম যখনই আমরা দেখতে পেলাম একটা জিনিস, যখনই কাঁচ ফলককে প্রবেশ করিয়ে দিয়েছি তখন n এর মান যখন 0 বসাচ্ছি তখন x0 এর মান এই যে সরণটার মান কিন্তু 0 আসছে না, কিছু একটা মান আসছে। তার মানে এটাই হচ্ছে কেন্দ্রীয় চরম বিন্দুর অবস্থান। ওই ক্ষেত্রে কেন্দ্রীয় চরম বিন্দু নড়েনি, তার জন্য 0 দেখাচ্ছে। এই ক্ষেত্রে দেখাচ্ছে কেন্দ্রীয় চরম বিন্দুর একটা মান পাচ্ছি, সরণ হয়েছে। অর্থাৎ কাঁচ ফলক যখন আমরা প্রবেশ করিয়ে দিয়েছি বা একটা সমান্তরাল টি বেদের কাঁচ ফলককে যখন আমরা প্রবেশ করিয়ে দিয়েছি পথে, তখন আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় চরম বিন্দু 0 আসছে না, কিছু একটা মান আসছে, সরণ হয়েছে। এখন এই কেন্দ্রীয় চরম বিন্দুর যে সরণের রাশিমালা সেটা হচ্ছে x0 ইকুয়ালস টু হচ্ছে d/2d ইনটু t ইনটু মিউ মাইনাস 1। এইটুকু পর্যন্ত তোমাকে পরীক্ষায় করতে হবে। তোমাকে যদি ওরা কোশ্চেন দেয় যে দেখাও যে কোনো ব্যতিচার ঝালরের ক্ষেত্রে আলোকরশ্মির পথে যদি আমরা একটা টি বেদের সমান্তরাল কাঁচ ফলককে প্রবেশ করাই তাহলে কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দুর সরণ হয়ে যাবে, কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু ওখানে থাকবে না। যদি কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু ওখানেই থাকতো তাহলে x0 ইকুয়ালস টু 0 আসতো। কিন্তু আমরা দেখতে পেলাম কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু ওখানে নেই, কারণ x0 ইকুয়ালস টু d/2d ইনটু t ইনটু মিউ মাইনাস 1, কিছু একটা আমরা মান পেয়ে গেছি। এখন এই মানটা মানে বোঝাচ্ছে যে x0 এই যে দূরত্ব বা যে সরণ এটা কখনো কিন্তু 0 হয়নি। 0 হয়নি তার মানে কি এর একটা নির্দিষ্ট মান আছে, সেই মানটা হচ্ছে এতটুকু। এখন এই কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু তাহলে সরণ করেছে, এখন উপরে যাবে না নিচে যাবে, সরণটা কোন দিকে হবে সেটা যদি তোমাকে বের করতে হয় তাহলে দেখো আমরা জানি এই যে মিউ যে প্রতিসারাঙ্ক এর মানটা দেখো তো তুমি 1 এর চেয়ে বেশি হবে না কম হবে। কাচের প্রতিসারাঙ্ক আমরা তো জানি বায়ু মাধ্যমের প্রতিসারাঙ্ক 1, বাকি যে কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ক 1 এর থেকে কি হয় বেশি হয়, তাহলে মিউ গ্রেটার দ্যান 1। যদি দেখো মিউ যেহেতু গ্রেটার দ্যান 1 তাহলে এই মিউ এর মান যদি 1 এর থেকে বেশি হয় তাহলে এটাকে আলটিমেটলি ক্যালকুলেশন করে তুমি x0 এর মান কি পাবে পজিটিভ পাবে। তার মানে কি x0 এর মান কি আসবে পজিটিভ ভ্যালু দেখাবে। তাহলে পজিটিভ ভ্যালু দেখাবে, তাহলে যদি পজিটিভ ভ্যালু দেখায় তাহলে এখান থেকে কেন্দ্রীয় চরম বিন্দু থেকে তাহলে এই দিকটা হচ্ছে পজিটিভ, এই দিকটা হচ্ছে কি তাহলে নেগেটিভ। তাহলে সরণটা কোন দিকে হচ্ছে তাহলে উপরের দিকে হচ্ছে পজিটিভের জন্য। আবার যদি তোমাকে দেখো মিউ যদি লেস দ্যান 1 হতো, মিউ যদি লেস দ্যান 1 হতো 1 এর থেকে যদি ছোট হতো তাহলে এখানে যদি 1 এর থেকে ছোট মানকে বসিয়ে ক্যালকুলেশন করতাম তাহলে x0 এর মান কি আসতো মাইনাস আসতো। কিন্তু আমরা দেখতে পেয়েছি যেহেতু মিউ কখনো 1 এর থেকে ছোট হয় না, কখনোই ছোট হয় না, তাই x0 এর মান সবসময় পজিটিভ, সবসময় পজিটিভ মানে বেশি। তাহলে বেশি হলে কোন দিকে তাহলে উপরের দিকে। তাই আমরা বলতে পারি কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দুর সরণ হবে কোন দিকে উপরের দিকে। তাই আমরা বলতে পারি যে কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দুর সরণ উপরের দিকে ঘটবে। কোন দিকে ঘটবে বলতো উপরের দিকে ঘটবে, তাহলে উপরের দিকে ঘটবে। তাহলে আমাদেরকে কোশ্চেন যদি দেয় যে দেখাও যে সমান্তরাল কাঁচ ফলক প্রবেশ করার দরুন কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দুর সরণ ঘটেছে, তাহলে তুমি সরণের রাশিমালা কিন্তু এখান থেকে রেখে দেবে, ডিরেক্টলি নাম্বার পেয়ে যাবে। আবার যদি তোমাকে বলা হয় তাহলে কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দুর সরণের রাশিমালা হচ্ছে এটা যে x0 ইকুয়ালস টু d/2d t ইনটু মিউ মাইনাস 1, কারণ এটা হচ্ছে সরণের রাশিমালা। এবার তোমাকে যদি বলে কোন দিকে ঘটবে তাহলে তুমি দেখালে যেহেতু মিউ গ্রেটার দ্যান 1 তাই x0 এর মান কি হবে পজিটিভ, পজিটিভ হলে তাহলে উপরের দিকে সরণ করবে, যদি নেগেটিভ হতো তাহলে নিচের দিকে সরণ করতো। তাহলে আমরা বলতে পারলাম যে এটি উপরের দিকে সরণ করবে। এবার দেখো এটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দুর সরণের যে মান সেটা পেয়েছি। তাহলে কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দুটা ধরো সরে এখানে চলেছে, তাহলে তার পরবর্তী আরেকটা উজ্জ্বল কত হবে, তাহলে n = 1 বসাচ্ছি আমরা। n এর জায়গায় যদি 1 বসাই তাহলে পরবর্তী উজ্জ্বল, তাহলে আমরা যদি দেখি দেখো তাহলে পরবর্তী যদি উজ্জ্বল বিন্দু যদি আমরা দেখি তাহলে n = তাহলে কত হচ্ছে 1। তাহলে এখানে তুমি মানটাকে বসাও, তাহলে x1 ইকুয়ালস টু তাহলে d/2d তাহলে n এর জায়গাতে 1 বসে যাবে, তার মানে হচ্ছে ল্যামডা প্লাস t ইনটু মিউ মাইনাস 1। তাহলে n এর জায়গাতে 1 বসে গেল, তাহলে ল্যামডা প্লাস t ইনটু মিউ মাইনাস 1, t ইনটু মিউ মাইনাস 1। তুমি যদি মনে করো যে এখানে তো x0 পেয়েছি, আমি x1 না বসিয়ে আমি x1 বসবো আর x2 বসবো না, প্রথম উজ্জ্বল বিন্দু বসালে আবার তুমি দ্বিতীয় উজ্জ্বল বিন্দু বসালে, তাহলে তুমি x2 - x1 করে যা পাবে। এখন তুমি দেখো এই x0টা কে,
কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু। তাহলে এটা তো একটা উজ্জ্বল বিন্দু, তাহলে তার পরবর্তী আরেকটা উজ্জ্বল বিন্দু মানে কি n = 1, মানে পরবর্তী উজ্জ্বল বিন্দুটা। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে x1 সমান পেলাম। তাহলে অতএব পটিপ্রস্থ যেটা আমরা জানি বা পটিবেদ, পটিপ্রস্থ বা পটিবেদ, তাহলে x1 y = x1 মাইনাস তাহলে কত হচ্ছে x1, মানে কেন্দ্রীয় উজ্জ্বল পটি থেকে পরবর্তী একটা উজ্জ্বল পটি তুমি যে পেয়েছো, ওই পরবর্তী উজ্জ্বল পটি থেকে কেন্দ্রীয় উজ্জ্বল পটিটা বাদ দিয়ে দাও, তাহলে তুমি যেটা পটিপ্রস্থ পাবে, যেটা আমার পার্ট 6 এগুলো ক্লিয়ারলি পার্ট 5 এ আলোচনা করা হয়েছে। x1 এর মান কত দেখো, x1 এর মান পেয়েছি এটা। তাহলে দুই জায়গা থেকে আমরা কমন পাচ্ছি, d/2d কমন নিলাম, পড়ে থাকলো কত ল্যামডা প্লাস টি ইন্টু মিউ মাইনাস 1 মাইনাস অফ x0 এর মান কত আছে দেখো তো, টি ইন্টু মিউ মাইনাস 1, দুটোকে আমরা কমন নিয়েছি, টি ইন্টু মিউ মাইনাস 1। এখান থেকে দেখো এটা এটা কেটে যাচ্ছে, পড়ে থাকছে কত d/2d ইন্টু তাহলে কত হচ্ছে ল্যামডা। তাহলে আমরা দেখতে পেলাম নর্মাল ব্যতিচার ঝালরের ক্ষেত্রে পটিপ্রস্থ বা পটিবেদ যা আছে বা প্রতিবেদ বা প্রতিপ্রস্থ যা ছিল, আমরা যখনই তার পথে যখন একটা সমান্তরাল কাঁচফলক বা একটা কোনো বেদের কাঁচফলককে যখন প্রবেশ করিয়েছি, তখন প্রতিপ্রস্থ অর্থাৎ একটা উজ্জ্বল থেকে আরেকটা উজ্জ্বলের যে মধ্যবর্তী দূরত্ব বা একটা অন্ধকার থেকে আরেকটা অন্ধকারের যে মধ্যবর্তী দূরত্ব, এই প্রতিপ্রস্থের মানের কোনরূপ কিন্তু পরিবর্তন ঘটেনি। শুধুমাত্র একটাই পরিবর্তন ঘটেছে, সেটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু স্মরণ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দুটা আগে যে জায়গায় ছিল তার থেকে একটু সরে গেছে। কতটুকু সরেছে, আমাদের ইকুয়েশন বলছে x0 = d/2d t × μ - 1, এতটুকু সরেছে। এই মানটা হচ্ছে পজিটিভ দিকে সরণ হয়েছে। কিন্তু সরেছে বলে পটিপ্রশস্ত, যেহেতু আমরা দেখেছি কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু যদি সরে, তাহলে তার সাথে প্রত্যেকটা বিন্দু একটু একটু করে সরবে। তার জন্য বলছে যে তাদের মধ্যে টোটাল পটিপ্রস্থের কোনো পরিবর্তন হয়নি। ধরে নাও যে এই দুটো কলম, এই দুটো কলমকে যদি আমি আরেকটা কলম দিয়ে এইভাবে যদি বেঁধে দিই, মানে এইভাবে যদি দুটো কলমকে বেঁধে দিই, ধরে নাও এদের মধ্যবর্তী দূরত্ব যা আছে আমি যদি সরিয়ে আরেকটু এদিকে নিয়ে আসি, তাহলে কি মধ্যবর্তী দূরত্বের কোনো পরিবর্তন হবে? এদের জাস্ট সরণ ঘটেছে, বাট মধ্যবর্তী দূরত্বের কোনো পরিবর্তন ঘটেনি। ওই কথাটাই বলছে, যখন তুমি মিডিলে কোনো বেদকে প্রবেশ করিয়ে দিবে, একটা কাঁচের একটা টিবেদের কাঁচকে যখন প্রবেশ করালে, তখন কেন্দ্রীয় চরম বিন্দুটা এখানে ছিল, সরে গিয়ে হয়তো এখানে আসলো, স্মরণ হবে, বাট কিন্তু তাদের মধ্যে কোনরূপ মানে স্মরণ হয়েছে, বাট তাদের মধ্যে পটিপ্রশস্ত অর্থাৎ যে পরপর দুটো উজ্জ্বল বা পরপর দুটো অন্ধকার, তার মধ্যে কোনো দূরত্বের পরিবর্তন হয়নি। তাহলে তুমি এখান থেকে রেখে দিলে। এবার ধরে নাও যে তোমাকে যদি ম্যাথ করতে দেই, মানে ডিরেক্টলি তোমাকে ম্যাথ কিন্তু এই সূত্র থেকেও দিতে পারে, দেবে না, সরি কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু যে সরণের ইকুয়েশন, এখান থেকে তোমাকে ম্যাথ দেবে না। ম্যাথ কিভাবে করতে হবে তুমি দেখো, এই ইকুয়েশনটাকে আমরা বানাতে পারি, এটুকুর জন্য আমি এনবি দিয়ে করে রাখলাম, যেটুকু তোমাদের ম্যাথের জন্য দেবে। তাহলে তুমি দেখো যে x0 = আমাদের যে ইকুয়েশন পেয়েছি d/2d t × μ - 1, এখান থেকে আমরা লিখতে পারি এটাকে, দেখো ভালো করে, যে x0 / t × μ - 1 = হচ্ছে d/2d, আমরা লিখতে পারি। আবার দেখো এই ইকুয়েশনটাকে আমরা লিখতে পারি যে y/λ = তাহলে কত হচ্ছে d/2d, আমরা লিখতে পারি ইকুয়েশনটাকে। তাহলে এইদিক এইদিক যদি সমান হয়, তাহলে এইদিক এদিক কি হবে, সমান হবে। তাহলে আমরা লিখতেই পারি যে x0 / t × μ - 1 t × μ - 1 = তাহলে কত হচ্ছে y/λ। এই ইকুয়েশন থেকে তোমাকে পরীক্ষায় কিন্তু ম্যাথ দিতে পারে। এই ইকুয়েশন থেকে ম্যাথ হয়, তোমরা প্রত্যেকেই জানো এখানে x0 টাকে কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দুর সরণ কতটুকু হয়েছে তার মান হচ্ছে x0, ওয়াইটা কি পটিপ্রস্থের মান বা পটিবেদের মান, যেখানে মিউটা কি যে বেদ ফলকটাকে তুমি প্রবেশ করিয়েছো পথে তার প্রতিসারাঙ্ক, টিটা কি যেটাকে প্রবেশ করিয়েছো তার বেদ, এবং ল্যামডাটা কি সেটা হচ্ছে যে আলোকরশ্মি যাচ্ছে তার ওয়েভলেন্থ। আমরা তো জানি এই যে কাঁচ ফলকটাকে তুমি প্রবেশ করিয়েছো তার প্রতিসারাঙ্ক হচ্ছে মিউ, এর বেদটা হচ্ছে টি, এবং পটিপ্রস্থ তার মান হচ্ছে ওয়াই। সমস্ত কিছু জানো, এখানে যে কোনো সবকিছুর মান দিয়ে দেবে, তোমাকে যে কোনো একটা মান বের করতে বলবে, এর উপর থেকে ম্যাথ হয়। আরেকটা জায়গা হচ্ছে কি, তুমি দেখো এখন তোমাকে বললো যে তুমি যখন সমান্তরাল কাঁচফলককে প্রবেশ করালে, তখন তোমার কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দুর সরণ হলো, ধরে নাও কিছু একটা সরণ হয়েছে। এই সরণের মানটা বলেছে আগে নর্মাল অবস্থায় পটিপ্রস্থ যা হতো তার n গুণ, ধরে নাও n গুণ।
মানে তোমাকে বলছে তুমি যখন একটা সমান্তরাল কাজফলককে এখানে যখন তুমি প্রবেশ করিয়ে দিয়েছো একটা বেদের কাজফলককে, তখন বলছে কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দুটা সরে গেছে। কতটুকু সরেছে ওর মানটা ওরা কোশ্চেন এভাবে দিতে পারে তোমাকে, যে কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দুর যে সরণ এই এক্স নট এর মানটা বলছে সাধারণ অবস্থায় প্রতিপ্রস্থ যা হতো বা এই অবস্থায় তুমি প্রতিপ্রস্থ যা পেয়েছো এই প্রতিপ্রস্থের বলছে এত গুণ সরেছে। ওরা বলতে পারে যে 1 গুণ, 2 গুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ, এরকম বলতে পারে। তাহলে এত গুণ সরে গেলে এরকম কোশ্চেন দিতে পারে। তাহলে এক্স নট ইকুয়ালস টু কত লেখা যায়? এন ওয়াই। তার মানে এই শর্তটা তখনই লাগবে যখনই কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দুর সরণ, যখনই কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দুর সরণ এত গুণ হবে। তাহলে তুমি দেখো, আমি যদি এটা বলে দিই যে এক্স নট এর মান ধরে নিলাম এন ওয়াই, মানে প্রতিপ্রস্থের এত গুণ হয়েছে সরণের মানটা, মানে এক্স নট ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে, ধরে নাও এন ইন্টু ওয়াই, তাহলে ডিভাইডেড বাই টি ইন্টু মিউ মাইনাস ওয়ান ইজ ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে ওয়াই বাই ল্যামডা। এই ওয়াই আর ওয়াই কেটে গেল, তাহলে আমরা লিখতে পারি টি ইন্টু মিউ মাইনাস ওয়ান ইজ ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে বলো তো, এন ল্যামডা। এই কোয়েশ্চেনের উপর থেকে কিন্তু ম্যাথ রয়্যাল মার্টিনে আমরা কিন্তু বেশ কয়েকটা দেখতে পাচ্ছি। তাহলে তোমরা দেখতে পাবে যে হয় তোমাকে এই টপিক্সের উপরে ম্যাথ সাধারণত পরীক্ষায় কম আসে, যদি আসে তাহলে তোমাকে হয় এই সূত্র থেকে দেবে আর না এই সূত্র থেকে। যখন তোমাকে এই সূত্র থেকে দেবে জেনারেলি ভাবে, তখন তুমি এটাকে বলবে যে এক্স নটটাকে তোমাকে সরণ হিসেবে বলা থাকবে। আর যখন তোমাকে এই সূত্রে এন ইউজ করবে তখন তোমাকে বলে দিবে যে কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দুর সরণটা হচ্ছে আগের এত গুণ বা প্রতিপ্রস্থের এত গুণ, এই জায়গাটা বলে দেবে। তাহলে দেখো আমরা এখান থেকে এই টপিক্সের উপরে যদি আমরা দেখো আমরা যদি ছোট্ট করে এক দুটো ম্যাথ দেখে নিই তাহলে আমাদের পুরোটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। পুরো কনসেপ্টের কোনো জায়গায় কিন্তু বাদ থাকবে না। তোমাকে যদি নর্মালি কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দুর সরণ বের করতে বলে তুমি এক্স নটের ইকুয়েশন থেকে দাঁড়িয়ে যাবে, আর দরকার নেই। তোমাকে যদি বলে যে দেখাও কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দুর সরণ হবে কিন্তু প্রতিপ্রস্থের মান বা প্রতিবেদের মানের কোনো পরিবর্তন ঘটবে না, তখন তোমাকে এই ডি ল্যামডা বাই 2d পর্যন্ত প্রমাণ করতে হবে। তবে এই কোয়েশ্চেনটা প্রমাণ জেনারেলি কম আসে, যদি কপাল খুব খারাপ থাকে তাহলে তোমাদের কিন্তু প্রমাণ দিতে পারে। তোমাদেরকে এই সূত্রের উপরে আমি 2-1টা ম্যাথ দেখিয়ে দিচ্ছি, দেখো কিভাবে তোমরা ম্যাথগুলোকে করবে। কোয়েশ্চেন পড়লেই তোমরা দেখতে পাবে, তোমরা দেখবে যে এই কোয়েশ্চেনগুলো কোনো অসুবিধে নেই। তোমাদের যে ছায়ার বইটা আছে না, সেই দেখো তোমাদের যে ছায়ার বইটা আছে না, তাহলে এই টপিক থেকে যে ম্যাথগুলো তোমাদের পরীক্ষায় আসবে সেই ম্যাথগুলো তোমরা ইজিলি পেরে যাবে। দেখো তোমাদের ছায়ার বই একটা কোয়েশ্চেন, তোমাদের ছায়ার বইয়ে যে চ্যাপ্টারটার শেষে, অর্থাৎ চ্যাপ্টারটার শেষে যে ম্যাথগুলো এক্সাম্পলে দেওয়া রয়েছে তার মধ্যে একটা ম্যাথ দেখো, 3 নাম্বার ম্যাথটা আমি তোমাদের পড়ছি। দেখো ওখানে লেখা আছে 6000 অ্যাংস্ট্রম। যখন কোয়েশ্চেন পড়বে তখন তুমি সূত্রগুলো লিখে নেবে। ওরা বলছে যে 6000 অ্যাংস্ট্রম, ল্যামডার মান হচ্ছে কত, 6000 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রমকে তুমি মিটারে করে নাও, তাহলে 6000 ইন্টু 10⁻⁻, তাহলে কত হচ্ছে -10 মিটার। এত অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের একবর্ণী আলোর সাহায্যে ব্যতিচার ঝালর গঠন করা হলো। ঠিক আছে, একটি ব্যতিচার তরঙ্গের পথে এত সেমি পুরো একটি পাতলা অভ্রের পাত রাখলে, মানে তরঙ্গের যে পথ সেখানে একটা বলছে এত সেমি পুরু একটা পাতলা অভ্রের পাত রেখে দিয়েছে, তার মানে পাতটার বেদ দিয়ে দিয়েছে। তাহলে এই টি এর মানটা কত বলেছে ওরা, 12 ইন্টু 10⁻⁵, 12 ইন্টু 10⁻⁵ সেন্টিমিটার বেদের কিন্তু পাতলা অভ্রের পাত রেখে দিয়েছে। কেন্দ্রীয় উজ্জ্বল পটি একটি উজ্জ্বল পটির সমান দূরত্বে সরে গেল, মানে কতটি, একটি উজ্জ্বল
পটির সমান দূরত্বে সরে গেল। তার মানে দেখো এখানে বলেছে কেন্দ্রীয় উজ্জ্বল পটিটা সরেছে কতটুকু, তার মানে এই যে সরণটা x1 n ইন্টু ওয়াই এর যে সূত্র বলছে একটি উজ্জ্বল পটির, সরি, ওরা বলে দিয়েছে যে দেখা যায় যে কেন্দ্রীয় উজ্জ্বল পটি একটি উজ্জ্বল পটির সমান দূরত্বে সরে গেছে, একটা উজ্জ্বল পটির সমান দূরত্ব মানে n এর মান হচ্ছে 1, তাহলে এখানে y বসিয়ে দেবে, তাহলে n ইকুয়ালস টু কত বসলো, তাহলে 1। একটি উজ্জ্বল পটির সমান দূরত্ব মানে পটি পটি প্রস্থ যেটা, অগ্রের প্রতিসরাঙ্ক কত, মিউ ইকুয়ালস টু তোমাকে জানতে চেয়েছে, তার মানে এখানে n এর মান দিয়ে ইকুয়েশন চেয়েছে। এই যে সূত্রটা তোমাদের যে t ইনটু তাহলে কত হচ্ছে মিউ মাইনাস 1 ইকুয়ালস টু n ইনটু ল্যামডা, তোমাকে এখানে t এর মানও দিয়েছে, ল্যামডার মানও জানো, n এর মানটাও তোমাকে দিয়ে দিয়েছে। n এর মান কত 1, n এর মান কত, এই যে 1, একটি প্রশস্ত, তাহলে তুমি এখান থেকে কি মিউ বের করতে পারবে না, তাহলে মিউ মাইনাস 1 ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে, n এর মান তো 1 ইনটু ল্যামডার মান কত 6000 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার ডিভাইডেড বাই, তাহলে তুমি কত পাচ্ছ মিউ মাইনাস 1 হবে, হ্যাঁ, ডিভাইডেড বাই তাহলে কত হচ্ছে আচ্ছা ডিভাইডেড বাই টি, টি এর মানটা তো তোমাকে কত দিয়েছে, যে সেমি দিয়েছে, সেমিকে তোমাকে কি করতে হবে 12 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 ইন্টু এটা সেমি দিয়েছে মানে তোমাকে মিটারে করতে হবে, আবার 100 দিয়ে ভাগ মানে 10 টু দি পাওয়ার মাইনাস 2 পেয়ে গেলে টি এর মান, আর এখানে মিউ মাইনাস 1 এর মান পেয়েছো, তাহলে এখান থেকে তুমি মিউ এর মান পাবে না, তাহলে এইটুকুর মান যা পাবে সেখান থেকে তুমি 1 যোগ করে দেবে, তাহলে 1.6000 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 ডিভাইডেড বাই 12 ইন্টু 10 টু দি পাওয়ার 5 আর 2 মাইনাস 7 প্লাস 1, ক্যালকুলেশন করে যা পাবে তত উত্তর, কোনো ব্যাপার নেই, তুমি এই কোয়েশ্চেনগুলো এমনিতে ইজিলি পেরে যাবে। তারপরে দেখো তোমাদের রিয়াল মার্টিনে আরেকটা কোয়েশ্চেন দিয়েছে, দেখো আমি কোয়েশ্চেনটা পড়ছি তোমরা ভালো করে শুনবে তাহলে অ্যান্সার পেয়ে যাবে। দেখো ওরা বলছে যে 689 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডার মান দিয়ে দিয়েছে 689 ন্যানোমিটার, তুমি এটাকে একক সেভ করবে, কনভার্টেড করবে, এক বর্ণী আলোর সাহায্যে ব্যতিচার ঝালর গঠন করা হলো 1.52 প্রতিসরাঙ্ক বিশিষ্ট একটি পাতলা কাঁচ প্লেটকে একটি ব্যতিচার গঠনকারী রশ্মির পথে অবিলম্বভাবে ধরে দেখা গেল, তার মানে যার প্রতিসরাঙ্ক মিউ এর মান দিয়েছে কত 1.52, এই প্রতিসরাঙ্কের একটা পাতলা কাঁচ প্লেটকে অবিলম্বভাবে ধরে দেখা গেল কেন্দ্রীয় উজ্জ্বল পটিটি আগের পঞ্চম উজ্জ্বল পটির স্থানে সরে যায়। আগের কত বলেছে, কেন্দ্রীয় উজ্জ্বল পটিটির সরণ আগের কত গুণ বলেছে, আগের উজ্জ্বল পটির পঞ্চম অবস্থানে সরেছে, মানে n ইজ ইকুয়াল টু তাহলে কত হচ্ছে 5, বুঝতে পেরেছো কিনা, উজ্জ্বল স্থানে সরে যায়, কাঁচ প্লেটের বেধ কত হবে, টি এর মান তোমাকে জানতে চেয়েছে। তুমি দেখো ইকুয়েশনটা আমার ক্ষেত্রে কত হচ্ছে টি ইন্টু মিউ মাইনাস 1 ইজ ইকুয়ালস টু হচ্ছে n ইন্টু ল্যামডা, সবের মান তোমাকে দিয়ে দিয়েছে, জাস্ট তোমাকে এখানে টি এর মানটা জানতে চেয়েছে। মিউ এর মান জানো, n এর মান 5 বলেছে, ল্যামডার মান তোমাকে বলে দিয়েছে, তাহলে তুমি এই ইকুয়েশন ব্যবহার করে অঙ্ক করতে পারবে না। এই ইকুয়েশনের উপরে যে কোনো ম্যাথ আসুক না কেন বা এই চ্যাপ্টারে যে কোনো ম্যাথ আসুক না কেন, তোমাদের যেভাবে ডিটেইল আমি ক্লাস করালাম সেখান থেকে কোনোরূপ ম্যাথ, কোনোরূপ কনসেপচুয়াল কোশ্চেন কোনো জায়গায় তোমাদের কিন্তু অবকাশ থাকবে না পরীক্ষা নিয়ে। তোমরা ভিডিওগুলোকে খুব ভালো করে দেখবে এবং তোমরা প্রচুর পরিমাণে রিভিশন করবে, দেখবে তোমাদের পরীক্ষা ভালো হবে। এবং তোমরা যদি এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো যদি পেতে চাও বা এরকম যদি ডিটেল কনসেপ্টের সাথে তোমরা যদি ক্লাসগুলো পেতে চাও, তাহলে তোমরা অবশ্যই অবশ্যই এমআর ফিজিক্স চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে পাশে থাকবে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।